নমস্কার, জয়গুরু। শরৎচন্দ্র পণ্ডিতের কবিতা সমগ্র থেকে পাঠ করব। তার সূচনা পর্বে পাঠ করছি। আমার নাম শ্রী শরৎচন্দ্র পণ্ডিত। ১২৫ ঘর নিরক্ষর চাষি অবামভ্রণ। আমাকে কেহ বাবা ঠাকুর, কেহ কাকা ঠাকুর, অর্থাৎ যার যা সম্পর্ক মানায় তাই বলে ডাকত। তবে দাদা ঠাকুর বলে ডাকার লোকসংখ্যা খুব বেশি, তাই আমাদের পল্লীতে দাদা ঠাকুর বলতে আমাকেই বোঝায়। এমনকি কলকাতার মতো শহরেও আমার এই নাম জারি হয়েছে। নিজের আত্মপরিচয়ে লিখেছেন দাদা ঠাকুর। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর দাদা ঠাকুর সম্পর্কে মন্তব্য, ইনিই সেই ভাঁড়। ইনি খুব তেজস্বী ব্রাহ্মণ, বেশ মিষ্টি করিয়া সকলকে হক কথা শোনাইয়া দেন। বেচারার জাঁকজমক কিছুই নাই, সদানন্দ পুরুষ। এমনই মানুষ ছিলেন বাঙালির সর্বকালের প্রাণের পুরুষ ও সর্বজন বিদিত কালজয়ী দাদা ঠাকুর। দাদা ঠাকুর সাহিত্যে প্রবেশের পূর্বে তার ব্যক্তি মানুষের কিছু পরিচয় পায়, যথা: ১. প্রত্যুত্পন্ন মতিত্ব ও রঙ্গরসিকতা। এই ভগবত দত্ত গুণের জন্যই দাদা ঠাকুর অপরাজিত। যে কোনো প্রশ্নের শানিত ও মর্মস্পর্শী উত্তর তার রসনায় ছিল প্রস্তুত। ২. অর্থ সম্পদে সচ্ছল না হলেও অন্তঃসম্পদের বিপুল ঐশ্বর্যে তিনি বিত্তবান ছিলেন। জীবনে কোনোদিন কোনো ধনী ব্যক্তির কাছে মাথা নত করেননি। ৩. উপনিষদের উক্তিমতো তিনি যেন একহম বহুশ্যাম, একাধারে লেখক, কম্পোজিটর, মুদ্রাকর, প্রকাশক, আবার তিনিই সেই কাগজের হকার। প্রত্যন্ত রঘুনাথগঞ্জ থেকে কাগজ ছেপে তিনি কলকাতায় রাস্তায় বিক্রি করতেন। ৪. অনেক রকম কৌতুক অভিনয়ে দাদা ঠাকুরের পারদর্শিতা ছিল। কাবুলিওয়ালা, রামায়ণ পাঠক, হিন্দুস্তানি কনস্টেবল, চানাচুরওয়ালা, নেশাখোর, শাশুড়ি বধূর কলহ ইত্যাদির নিখুঁত অভিব্যক্তির ভাষা ও অভিব্যক্তির যথাযথ অনুকৃতিতে তা উপভোগ্য। ৫. স্বভাব সরলতা, পরদুঃখ কাতরতা, আর্তজনের সেবা তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। অল্প আয়ের মধ্যে বহু দুস্থ ব্যক্তি ও ছাত্রদের সাহায্য করতেন তিনি নিয়মিত। ৬. তার চরিত্রে ছিল কৌটিল্যের মতো। সমাজ, ধর্ম, রাষ্ট্র যেখানেই কোনো ব্যাধির লক্ষণ পেয়েছেন সেখানেই তার মুষ্টিযোগ অব্যর্থ। দুঃখীর দুঃখ মোচনের জন্য তিনি যেমন নির্যাতিতের পীড়নের বিরুদ্ধে তেমনি বজ্রকঠিন, স্পষ্টভাষী ও সাহসী ছিলেন তিনি। ৭. সমস্ত বিলাসিতার বিরুদ্ধে ছিলেন দাদা ঠাকুর। আজীবন কৃচ্ছ সাধনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। এমনকি স্ত্রী পুত্র কন্যাদের পোশাক পরিচ্ছদেও মিতব্যয়ী। বাবুগিরি একেবারেই সহ্য করতে পারতেন না। যাদের বাবুগিরির শখ আছে অথচ তা পুরানোর সামর্থ্য নেই, তাদের মজা করে বলতেন কেমিক্যাল বাবু। ৮. কোনো ব্যক্তি বা তার সম্প্রদায়ের মধ্যে আদর্শের সংঘাত হলে তিনি আঘাত করবেনই, তবে তার আঘাত এতই সূক্ষ্ম যে তা সূক্ষ্মবহ। আবার সেই আঘাত মন থেকে মুছে যাওয়ার মুহূর্তেই জেগে উঠত যন্ত্রণা। আঘাত প্রাপ্তকে করে তুলত বিদ্রোহী। সেই জন্যই দাদা ঠাকুরের প্রতি বিতরাগীর সংখ্যাই বেশি। সমাজের অকল্যাণকর বিষয়ে তিনি খড়গহস্ত। মদ্য ব্যক্তিদের মধ্যে সম্বন্ধে তার উক্তি: দেবী সুরেশ্বরী, বোতলা বাসে, ভূতল সাই, করণিজ দাসে, নর্দম কর্দম লিপ্ত শরীরে, কা পুরুষ ধাম করো কত বীরে। স্বামীর উদ্দেশ্যে তার নববধূর গান: তুমি প্রভু আমি দাসী, আমি স্ত্রী তুমি স্বামী, কারণ তোমার বাবা মহাজন আর আমার বাবা আসামি। মুখে বলেন বিহাই বিহাই, অল্পে কিন্তু দেননি রেহাই, তার মুখে মধু অন্তরে বিষ, ব্যবহারে চাষামি। বামন পণ্ডিত কটাই কবিতায় ব্রাহ্মণদের সম্পর্কে তিনি লিখেছেন: আমরা হিন্দু সমাজে কসাই, লোকে ভক্তিতে কয় গোসাই, যেন টাকা শিখে নিতে দ্বিপদ পাঁঠার গলা ঘেঁষে চুরি বসাই। আমরা ধর্মের ধ্বজাধারী আর পরপার কাণ্ডারি। সমাজ নেতার সম্পর্কে তার মন্তব্য: বক্তৃতাতে মানুষ ভোলায়, দিয়ে চোখে ধুলো,
সমাজেরই গলদ হচ্ছে এই জানোয়ারগুলো। পরিমল গোস্বামী দাদা ঠাকুরের চরিত্র বিশ্লেষণ পেয়েছেন কৌটিল্য, বিদ্যাসাগর, বীরবল, গোপাভাঁড়, মুকুন্দরাম প্রভৃতির সংমিশ্রণ। কবিতাকে উচ্চস্তরের ভাবালোকের বস্তু হিসাবে গ্রহণ করতে যারা আগ্রহী, দাদা ঠাকুরের সৃষ্টি তাদের মতে প্রথম শ্রেণীর নাও হতে পারে, কিন্তু দাদা ঠাকুরের অধিকাংশ রচনায় সমসাময়িক বিষয়ের ওপর অতি দ্রুত রচনা। অধিকাংশই স্বসম্পাদিত পত্রিকায় পৃষ্ঠা পূরণের জন্য সাংবাদিকমূলক। বলবাহুল্য, সমসাময়িক কোনো বিষয়ে সম্পর্কে টিকা টিপ্পনী কালের বিচারে অর্থহীন। সেই ঘটনা যতই তথ্য ভাষা সমৃদ্ধ হোক, পরবর্তীকালে পাঠকের কাছে তার আবেদন অত্যন্ত ক্ষীণ। কিন্তু কী কারণে, কোন জাদুতে বা রচনার কোন বৈশিষ্ট্য দাদা ঠাকুর এই সময়ের এই বিশিষ্ট লেখক পরবর্তীকালে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন তাও বিচার্য। আসলে তিনি যে বিষয় নিয়েই লিখতেন তাই অত্যন্ত উপভোগ্য হতো। সার্বজনীন বিষয় নিয়ে লেখা এই কবিতা, গান, প্যারোডিগুলি শাশ্বতকালের আস্বাদ রচনায় পরিণত। হাসি মানব জীবনের সঞ্জীবনী সুধা। সমস্যা জর্জরিত বর্তমান সমাজে হাসি বড়ই দুর্লভ। বাঙালি জাতি ক্রমশ হাসবার ও হাসাবার ক্ষমতা হারিয়ে ফেলছে, এই ছিল দাদা ঠাকুরের আক্ষেপ। আর সেই দুর্লভ জিনিসে সারা জীবনের মানুষের মনে ফেরি করেছেন তিনি। বলতেন, হিউমার, স্যাটায়ার, উইট আর ইন মাই পাবলিকেশন। রসিকতা, হিউমার পাঠককে হাসায় ঘটনার জন্য। স্টিফেন লিউকক হিউমার সম্পর্কে বলেছেন, কাইন্ডলি কন্টেম্পলেশন অফ লাইফ। দাদা ঠাকুরের রচনার তার অভাব ছিল না। আবার মেডেরিদ এই জাতীয় হাস্য রসের মধ্যে যে নৈব্যক্তিকতার উল্লেখ করেছেন, সেই দুর্লভ বৈশিষ্ট্যটিতে যা ছিল তার বড় প্রমাণ। অনেক ক্ষেত্রে নিজেকেই ব্যাংকের পাত্র নির্বাচন, নিজের প্রতি অভদ্র উক্তি করেও তিনি একাধিক কবিতা লিখেছেন। কলকাতার ভুল কবিতাটায় পাল্টা জবাব দিয়ে আত্মঘাতী দেবশর্মা ছদ্মনামে লিখেছেন কলকাতার ক্ষেত। দাদা ঠাকুর ভুল লিখলেন, যিনি আমি বলি তাকে। রাগ করো না দাদা ঠাকুর, পার্সোনাল অ্যাটাকে। আবার ব্যঙ্গ এই শ্লেষ, বিদ্রূপ, সমালোচনা বা নিন্দা প্রকাশিত হয় ব্যক্তি বা সমাজের প্রতি। সেখানে অনেক ক্ষেত্রে জ্বালার পরিবর্তে তার রচনাকে সজীব সরস করে এক স্নিগ্ধ কৌতুক। উইট এর প্রধান উপজীব্য বাক বৈদগ্ধ্য। এই জাতীয় রচনার অনেকাংশ পান বা শব্দ নিয়ে খেলা। এই শব্দকে অখণ্ড বা খণ্ডিতভাবে বিভিন্ন অর্থে প্রয়োগ করে এই কৌতুকের সহায়ক বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত সমস্ত ভাষায় শব্দের বেলাতেই দাদা ঠাকুর ছিলেন জাদুকর। কিছু ক্ষেত্রে আবার ভিন্ন ভাষার শব্দের সহায়তায় নতুন শব্দের সৃষ্টি করে অভিনব অর্থের দোতনা আনতেন। তাই পাঠকের কাছে তিনি পানেশ্বর। যে কোনো বিষয়ে চিরাভ্যস্ত দৃষ্টিকোণ থেকে আড় করে দেখলেই তার অসংগীতি হাস্যরসের উল্লেখ করে। তাই সরস কবিতা রচনার বিষয়বস্তু দাদা ঠাকুরের কাছে অকুণ্ঠিতকর। যে কোনো সামান্য তুচ্ছ বিষয় নিয়ে নিজের ঐন্দ্রজালিক শক্তিকে অভিনব রূপে দেখার ক্ষমতা ছিল তার। একেবারে নিরস বিষয়কে সরস করতে তুলেছেন পরিবেশনের মাধ্যমে। তার মনের মতো বিষয়বস্তু তার কবিত্ব শক্তিকে উজ্জীবিত করত। দাদা ঠাকুরের কবিতা কলকাতায় ভুল গানটি বাংলা সাহিত্যে অপূর্ব সৃষ্টি। গানটি গ্রামোফোনে রেকর্ড হয় 1987 সালের নভেম্বর মাসে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দিলীপ কুমার রায়ের সম্বর্ধনা সভায় এটি গীত হয়ে রবীন্দ্রনাথের সুখ্যাতি পায়। তার সরস কবিতা ও গানে আরেকটি প্রবণতা লক্ষণীয়। আবার কখনো আদালতের মামলা সম্পর্কে দেবদেবীর রূপে সরস সত্য প্রদর্শিত হয়েছে সুখসারী দ্বন্দ্ব কবিতায়। হরপার্বতী সংবাদ কবিতার বিষয় স্বায়ত্তশাসন। মামলার আঙ্গিকে রচিত একখানি আর্জি
ও তামাদি আরজি সংলাপ ধর্মী বিতর্কমূলক কবিতায় শাশুড়ি বধূর সংবাদ, বেটা ও বেচার ফল, নির্বাচন সংক্রান্ত কবিতা, ভোটামৃত, ভোট দিয়ে যায় ইত্যাদি। প্যারোডি রচনায় তারা ঠাকুরের সর্বদা ক্ষমতা সর্বদিত। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, রতুল প্রসাদ সেন, দাশরথী রায়, নিধুবাবু, রামপ্রসাদ বাউল গান কিছুরই প্যারোডি করতে তিনি ঝুঁকি রাখেননি। যথা যোগেন্দ্রলাল রায়ের আমরা বিলত ফেরতা ভাই এর সুরে ভাষার নমুনা, আমরা জনভূমির সুরে স্বায়ত্তশাসন, ভাঙা ঘরে থাকবো না আর, বাউলের সুরে ত্রেতাবতীর, রামপ্রসাদের সুরে সমাবিষয়ক গান, তার টাকা ৪৯ নাম প্যারোডি বিষয়ে একটি মূল্যবান সংযোজন। পরে তিনি এই গানটিকে শতনামে পরিবর্তিত করেন। এই সংকলনের আমরা দ্বিতীয় পাঠকেই গ্রহণ করেছি। দাদা ঠাকুর খাঁটি বাঙালি তথা এই বাঙালি জাতির বিদূষক। ঈশ্বর গুপ্ত যে অর্থে খাঁটি বাঙালি, দাদা ঠাকুরও তাই। মেকির প্রতি ক্রোধ, ব্যঙ্গ প্রবণতা, বাক্যে সরসতা, সমসাময়িক বিষয়ে টপিক্যাল রচনা ও পত্রিকার সম্পাদকীয় রচনায় ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে তার সাদৃশ্য। ঈশ্বরচন্দ্র গুপ্তের ভোজন বিষয়ক কবিতা আনারস, পাটা, তপতি, বামন, পেটুক, হেমন্তে বিবিধ খাদ্য সঙ্গে দাদা ঠাকুরের রচনা রসিকতার কবিতা পেটুক, বামুন, আহার মাধুরী ইত্যাদি মিল পাওয়া যায়। পার্থক্যও ছিল কিন্তু ঈশ্বর গুপ্তে হিন্দু ধর্মের আচার আচরণের গোড়ামি আর দাদা ঠাকুরের সমস্ত থেকে মুক্তি ও উদারতা। সংবাদপত্র পরিচালনায় দাদা ঠাকুর ছিলেন একমদ্বিতীয়ম। পণ্ডিত প্রেস ছাপাখানায় প্রতিষ্ঠা থেকে জীবন জীবিকার পথ চলা শুরু। তিনি সেই ছাপাখানার প্রোপাইটার, কম্পোজিটার, প্রুফরিডার, ইঙ্কপ্যান, হকার। দুটি পত্রিকা, জঙ্গিপুর সংবাদ ও সেরা বিদ্যুষক এবং বোতল পুরাণ পত্রিকা প্রকাশের ও পরিচালনার মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান। রাজনীতি ও তৎকালীন বিশৃঙ্খলা, অত্যাচার, মূর্খতা, ভণ্ডামি, প্রাকৃতিক বিপর্যয়, আন্তর্জাতিক পরিস্থিতি কোনো কিছুকে দাদা ঠাকুর উপেক্ষা করেননি। সুদূর পল্লীগ্রামে থেকে দুটি বলিষ্ঠ নির্ভীক সংবাদপত্র পরিচালনা একালে প্রজন্মের সাংবাদিকের কাছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। কেবলমাত্র শব্দ শুষ্ক সংবাদ পরিবেশনে নয়, পরিচ্ছন্ন রসবোধ, কণ্টকবোধ, কণ্টকহীন হিউমার, তীব্র অথচ ব্যঙ্গ কবিতার মাধ্যমে মনোগ্রাহী করে তুলতেন। দাদা ঠাকুর তার পত্রিকায় অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিজ্ঞাপনী সংগ্রহ ও তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় যে ভূমিকা দিয়েছিলেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিজ্ঞান পরিবেশনেও তার মুনশিয়ানা লক্ষণীয়। বিজ্ঞাপন শিরোনাম তার ও পরিবেশনগত বিশিষ্ট তুলনীয়। পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহার করতেন কলকাতা থেকে নিলামে কেনা কাঠের ব্লকের মনোমুগ্ধকর ছবি। মানবতায় অমৃত স্পর্শে ধনী ছিলেন দাদা ঠাকুর। সেজন্য সাধারণ মানুষের সুখ দুঃখে চিত্র তার সংবাদে প্রকাশিত হয়ে কালোত্তীর্ণ অমরত্ব লাভ করেছে। জীবিতকালেই কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন দাদা ঠাকুর, কিন্তু পরিতাপের বিষয় তার রচিত নানা ধরনের সংকলন সুষ্ঠুভাবে অদ্যাপি প্রকাশিত হয়নি। দাদা ঠাকুরের রচনা সংকলনগুলি হল বিশ্বাবাণী প্রকাশনী, দাদা ঠাকুর রচনা সমগ্র, শ্রী অনুত্তম পণ্ডিত সম্পাদিত সেরা বিদূষক ও নলিনীকান্ত অধরের দাদা ঠাকুর ও নীলাঞ্জন মিত্রের সেরা মানুষ দাদা ঠাকুর, এই ও শ্রী কৃষ্ণ ভট্টাচার্যের সাংবাদিক দাদা ঠাকুর, এগুলি অধিকাংশই দুষ্প্রাপ্য। তাছাড়া এদের মধ্যে দাদা ঠাকুরের সমুদয় বা বিশেষ কোনো জাতীয় রচনা বিজ্ঞানসম্মত প্রণালীতে সংগঠিত হয়নি। দাদা ঠাকুরের জীবনকালে প্রকাশিত কোনো গ্রন্থ না থাকায় তার কবিতাগুলির মধ্যে ব্যক্তিগত প্রাকৃতিক বৈচিত্র্য থাকায় কবিতা, গান, প্যারোডি পৃথক পৃথকভাবে প্রকাশকাল অনুযায়ী বিন্যস্ত হয়েছে। বাংলা সাহিত্যে এই হাসির অবতার এর প্রাণস্পর্শী কবিতাগুলি চিরদিন দুষ্প্রাপ্য থাকায় কাব্য রসিক
বাঙালি পাঠকের পরিতাপের অন্ত ছিল না। ভাববীর শ্রেষ্ঠ কবিতা গ্রন্থমালায় তাকে গ্রহণ করতে পেরে আমরা সর্বদাই স্বভাবতে আনন্দিত। আমাদের এই সংকলন কর্মে দাদা ঠাকুরের পরিবারের সকলে কণ্ঠ সহযোগিতা পেয়েছি। বিষয়ে তার সুযোগ্য উত্তরসূরি অনুত্তম পণ্ডিতের আন্তরিক আগ্রহে ও সক্রিয় সহযোগিতায় এই দুরূহ কাজ সম্পন্ন হলো। দাদা ঠাকুরের সংকলনটি পাঠক সমাজে তৃপ্তিদায়ক হলে আমাদের শ্রম সার্থক হবে। ইতি গোরা সিংহ রায়, 2রা জানুয়ারি 2001। শুনলেন মুখবন্ধ দাদা ঠাকুরের শরৎচন্দ্র পণ্ডিতের রচনা থেকে পাঠ। পরের পর্বে আমরা কবিতাগুলো শুরু করব। ধন্যবাদ। গুরুক ঘোড়ের গান। তামাক সর্ববিঘ্ন বিনাশক, বিপদে সম্পদে বিবাদ ও বিসম্বাদে আমোদ আহ্লাদে অতি আবশ্যক। কিবা সুবাসিত তামাক বাজারে বিকায়, বাঁধা দর তার সের টাকায়, অন্ধকারে খেলেও গন্ধ না লুকায়। যে খায় সে পায় বড় সুখ, বাড়িতে 10 জন একত্রে বসিলে কিংবা কোনো কার্যে কুটুম্ব আসিলে অগ্রে তামাক দিয়ে নাহি সম্ভাসিলে কেহ তাকে দেয় লোকে অধিক ধিক। পিতৃসাধ্য করি কন্য সম্প্রদায়, অনাহার করা শাস্ত্রের বিধান। সেদিনেও লোকে করে ধূমপান, খায় হিন্দু মুসলমান একাধারে। দেখো কলিকালে দেখো আমাদের সম্মান, কলিকালে দেখো তামাকের সম্মান। যবনের উচ্ছিষ্ট ব্রাহ্মণেরাও খান, শুনে হুকর টান চমকে ওঠে প্রাণ। যে না খায় সে মহাপাতক, ও রসে বঞ্চিত দীন ও জঙ্গলি কান্ত। জনমে জানে না তামাকের কি গুণ তাতে, যেদিন এদিনে হইবে প্রাণান্ত। বাঁধিবে কৃতান্ত সেই ভাবনা অধিক। 12ই জ্যৈষ্ঠ 1322। পল্লীবাসী কবির ক্ষুদ্র কবিতা। কেন এত ভালোবাসি তোমার ও মধু হাসি, ভাবি তাই দিবানিশি বসিয়া বিরলে গো। আমার হৃদি মাঝে জানি না গো কেন বাজে, তোমার ও মধুস্মৃতি আকুলিয়া প্রাণে গো। সদা প্রাণ করে তোরি ভাবে, যায় শুধু থাকি ডুবে। কি জানি কিসের তরে ভাবিয়া না পাই গো, সংসারেরও সার যত তোমারে পাইলে গো। কি হইলে পাইব তোমা বলে দাও আমারে, দেখাও করুণা আলো মরি যে গো আঁধারে। কোথায় গেলে পাবো তোমা কোন দূর দেশেতে, যেতে কি পারিব সেথা ক্ষুদ্র এ শক্তিতে। যদি নাহি পারি যেতে দেখা নাহি পাই রে, মনে রেখো সেই দিন প্রাণ যবে যাবে হে। আমার করি ক্ষুদ্র এ সংসার, ভাবি নাই তব নাম দিনান্তেও একবার। কেটেছে মোহের ঘোর এবে দেখি অন্ধকার, পাথারে ডুবিল তরি নিখিলে না কর্ণধার। আর কেন মন আশার আসে, মিছে ভাবনা জাগে বসে। ভাবতে যদি থাকতে সময়, মরতে না এই হা হুতাশে। এবার যা হবার তা হয়ে গেল, কাজ কি গো আর হেথা বসে। প্রাণ ভরে মন বল হরি, ঘুরে বেড়াও দেশ বিদেশে। দয়াল হরি করলে দয়া, কেটে যাবে তোর মোহ মায়া। নামিয়ে তখন পাপের বোঝা, হাতের পাঁচ নিয়ে পড়বি খসে।